আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ড্যাফোডিল একাডেমি। আমি আনিসুর রহমান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। তো আজকে আমি নবম দশম শ্রেণী সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার টপিক শুধু থাকবে ত্রিকোণমিতির সূত্রের উপরে, বেসিক। তো আমরা জানি যে ত্রিকোণমিতি আসলে কি। ত্রিকোণমিতি ইংরেজি হচ্ছে কি ট্রাইগোনোমেট্রি, যেটা আসলে আসছে গ্রিক শব্দ থেকে। এখানে গ্রিক শব্দ ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন, গণ শব্দের অর্থ হচ্ছে কোণ বা ধার, এবং মেট্রি শব্দের অর্থ বা মেট্রন শব্দের অর্থ হচ্ছে পরিমাণ। অর্থাৎ এই তিনটাকে যদি আমরা একত্রে করি তাহলে ট্রাইগোনোমেট্রি অর্থ দাঁড়ায় হচ্ছে তিন কোণের পরিমাণ বা তিন ধারের পরিমাণ। এখন একটা বিষয় হচ্ছে এখানে এই যে ঘন, এই কথাটার অর্থ কিন্তু কোণ হয়, বাহু হয়। এখন আমাদের আসলে এই ত্রিকোণমিতির বিষয়টা হচ্ছে বাহু এবং হচ্ছে কি কোণের মধ্যে সম্পর্ক। এখন কিসের, কোন ত্রিভুজের? আসলে সমকোণী ত্রিভুজের। তাহলে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক। এখন সমকোণী ত্রিভুজটা কি আমরা অবশ্যই জানি, সেটা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর আলাদা আলাদা নাম আছে, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। এখন সমকোণের বিপরীত বাহুকে আসলে বলা হয় অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয়, এটা হচ্ছে সমকোণ, এর বিপরীত বাহু হচ্ছে কি আমাদের এসি। তাহলে এসি কে বলা হবে কি অতিভুজ, এসি কে বলা হবে অতিভুজ। আচ্ছা, তারপরে আমাদের এখন সমকোণী ত্রিভুজের অপর দুইটা বাহু আসলে কি, সেটা লম্ব না ভূমি। এখন আপনাদের বইয়ে ভূমির আরেক নাম দেওয়া আছে সন্নিহিত বাহু, এবং লম্বের আরেকটা নাম দেওয়া আছে হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু। আচ্ছা, এখন লম্ব বা বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু বা ভূমি, এই দুইটা কোনটা আসলে এটা কিন্তু আমরা হুট করে বলে দিতে পারি না। এখন অনেকেই ভুলটা করে কি, আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, আঁকার পরে আমি এটা হচ্ছে সমকোণ, এখন আমি যদি বলি যে অতিভুজ কোনটা, তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ এটা বলা যাবে। কিন্তু আসলে কোনটা ভূমি কোনটা হচ্ছে লম্ব, এটা কিন্তু আমি হুট করে বলে দিতে পারি না। এটা বলতে আমি তখনই পারবো যখন আমাদের একটা কোণ দেওয়া থাকবে, সমকোণ বাদে অপর একটা কোণ দেওয়া থাকবে। এখন সাপোজ ধরো এটা হচ্ছে একটা থিটা কোণ, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এই থিটা কোণের বিপরীত বাহুকে বলা হবে হচ্ছে লম্ব। এখন বিষয়টা হচ্ছে যদি এখানে একটা কোণ হয়, এখন যেহেতু কোণ প্রকাশ করা হয় বিভিন্ন গ্রিক বর্ণমালা দ্বারা, যে আলফা, বিটা, থিটা, গামা এইগুলো দিয়ে, তাহলে এটাকে যদি আমরা আলফা ধরি, তাহলে এই আলফা কোণের বিপরীত বাহুটা কিন্তু আবার এটা হবে লম্ব। তাহলে দেখো যে এই যে লম্ব আর ভূমি, এই নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আমার কোণ আসলে কোনটা সেটার উপরে বেস করে। তাহলে এখানে এই যে আমি এখানে আইডেন্টিফাই করছি এটা থিটা দিয়ে, এই থিটা কোণটা আমার দেওয়া আছে, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এর বিপরীত বাহু হবে লম্ব, এবং এই থিটা কোণ সংলগ্ন অতিভুজ বাদে যে অপর একটা বাহু আছে সেটাকে বলা হবে ভূমি বা সন্নিহিত বাহু। আচ্ছা, তাহলে আমরা ত্রিভুজের তিনটা বাহু নাম সম্পর্কে জেনে নিলাম। এখন একটা বিষয় হচ্ছে, যেহেতু ত্রিভুজের তিনটা বাহু, এই তিনটা বাহু দিয়ে আসলে মোট 6টা অনুপাতই সম্ভব। এজন্য আসলে ত্রিকোণমিতিতে মোট 6টা অনুপাত আছে। সেই অনুপাতগুলো কি কি? আচ্ছা, সেই অনুপাতের নামগুলো আমরা আশা করি সবাই জানি। সেই অনুপাতগুলোর নাম হচ্ছে নাম্বার 1 হচ্ছে sin থিটা, নাম্বার 2 cos থিটা, নাম্বার 3 হচ্ছে tan থিটা। এখন একটা বিষয় হচ্ছে, এই sin থিটার বিপরীত হচ্ছে cosec থিটা, cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা, এবং tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা। আচ্ছা, তাহলে আমাদের মোট কয়টা অনুপাত হলো? 6টা। এই 6টা অনুপাত sin এর বিপরীত হচ্ছে cosec, cos এর বিপরীত হচ্ছে sec, এবং tan এর বিপরীত হচ্ছে কি cot। তাহলে মোট 6টা অনুপাত আছে। এখন এই 6টা অনুপাত দিয়ে আপনাদের সাধারণ গণিত বইয়ে কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আসলে আমাদের এখন জানা দরকার। কিন্তু এই সূত্রগুলো জানার আগে আরো একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে কি, যে এই যে তিনটা অনুপাত, আসলে এই তিনটা অনুপাত জানলে আমরা কি বাকি তিনটা অনুপাত আসলে জানতে পারবো। এখন এই তিনটা অনুপাতের কি জানা দরকার, সেটা হচ্ছে এই sin থিটা, আসলে এই sin থিটা দ্বারা আসলে একটা সমকোণী ত্রিভুজের কোন বাহু আর কোন বাহুর অনুপাত আসলে নির্দেশ করে, সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিই।
এটা যদি এবিসি সমকোণী ত্রিভুজ হয় এবং এটা যদি থিটা হয়, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এই থিটা কোণের বিপরীত বাহু এটাকে বলা হবে কি লম্ব, এবং থিটা কোণ সংলগ্ন অতিভুজ বাদে এটা হচ্ছে কি অতিভুজ, কারণ অতিভুজ হচ্ছে কি সমকোণের বিপরীত বাহু। এটা জানার জন্য আর কোনো সমস্যা নেই, এটা হচ্ছে সমকোণ এবং থিটা কোণ সংলগ্ন অপর একটা বাহু সেটাকে বলা হয় হচ্ছে কি ভূমি। এই বিষয়গুলো আমরা জানলাম। তাহলে কি যে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ এবং যে কোণটা দেওয়া আছে সেই কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব এবং ওই কোণ সংলগ্ন অপর বাহুকে বলা হয় ভূমি। এখন হচ্ছে সাইনের অনুপাতটা আসলে কি, এটা মনে রাখতে পারি আমরা একটা ছন্দ দ্বারা, সেটা হচ্ছে সাগরের লবণ প্রতি। এই ছন্দ দিয়ে আমরা মনে রাখতে পারি এই যে সাগরের সাথে হয় সাইন থিটা ইকুয়ালস টু, এখন হচ্ছে পরের দুইটার অনুপাত, সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে পরের দুইটার অনুপাত। দেখুন লবণের লতে হচ্ছে কি লম্ব, বাই হচ্ছে কি অতিতে অতিভুজ। এখন একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যেহেতু আমি আগেই বলে নিয়েছি সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, তাহলে আমরা বলতে পারি কোসেক থিটা ইকুয়ালস টু হচ্ছে কি অতিভুজ বাই হচ্ছে কি লম্ব। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় অনুপাতটা দেখি, পদের অনুপাত। পদের অনুপাতটা আমরা কিভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে কবরে ভূততি। তাহলে কবরের পদে হবে কি cos থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি পরের দুইটার অনুপাত, ভূতে কি ভূমি বাই হচ্ছে কি অতিভুজ। এখন একটা বিষয় লক্ষণীয়, আমি কিন্তু আগেই বলে নিয়েছি cos এর বিপরীত হচ্ছে sec, তাহলে sec থিটা হবে অতিভুজ বাই হচ্ছে কি ভূমি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে cos থিটা ইকুয়ালস টু ছিল ভূমি বাই অতিভুজ, এটাকে উল্টায় দিলে আমরা কি sec থিটা পাবো, যেহেতু cos এর বিপরীত হচ্ছে sec। এখন আমরা হচ্ছে tan এটা জেনে নেই, tan এর অনুপাত হবে tan এর লম্বা গুরু। tan এর লম্বা গুরু। এখন এটা কিভাবে মনে রাখতে পারি, tan কি tan থিটা, তাহলে tan থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে তারপরে দুইটার অনুপাত, লম্বাতে এটা হবে কি লম্ব বাই হচ্ছে গুরুতে, এটা গুরুতে হবে কি আমাদের ভূমি। আচ্ছা, এখন যদি আমরা tan এর বিপরীতে cot, সেই cotটা কি হবে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে cotটা হবে হচ্ছে কি ভূমি বাই হচ্ছে কি লম্ব, জাস্ট এটার কি বিপরীতটা। আচ্ছা, এখন আমরা কি যে সমকোণী ত্রিভুজের 6টা অনুপাত সম্পর্কে জানলাম। এখন আমাদের বইয়ে আসলে কিছু সূত্র আছে, সেটা হচ্ছে দেখা গেছে sin θ = 1 বাই cosec θ, তারপর হচ্ছে cos θ = 1 বাই sec θ, যেহেতু sin এর বিপরীত cosec তাহলে 1 বাই cosec θ। এই যে এই সূত্রগুলো আরো বইয়ে কিছু তিনটা সূত্র আছে, যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। এই সূত্রগুলো আসলে আমরা খুব সহজেই শর্টকাটে একটা রুলস দিয়ে মনে রাখতে পারি। তো আমরা আজকে ওই শর্টকাট রুলসটা নিয়ে আলোচনা করব। তো একটা বিষয় মাথায় রাখবো, আমি এখানে একটা হেক্সাগন আঁকবো, ঠিক আমি যেভাবে আঁকবো সেইভাবেই হেক্সাগনটা আঁকতে হবে এবং আমি যেভাবে মানগুলো বসাই ঠিক ওইভাবে বসাইতে হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, ভুল হয়ে যাবে। আচ্ছা, সেটা হচ্ছে কি প্রথমে সমান্তরাল দুইটা হচ্ছে কি রেখা আঁকতে হবে। প্রথমে দুইটা সমান্তরাল রেখা আঁকবো, আঁকার পরে আমরা দুই পাশে দুইটা বিন্দু নিব। তাহলে আমরা কি করছি, প্রথমে সমান্তরাল দুইটা রেখা নিয়েছি, তারপর হচ্ছে কি দুই পাশে দুইটা বিন্দু নিয়েছি। এখন এই দুইটা বিন্দু এইভাবে আমরা যোগ করব, একটা বিন্দু যোগ করলাম, একটা বিন্দু যোগ করলাম, এখানে হচ্ছে এই বিন্দুটা এখানে যোগ করলাম, এটা যোগ করলাম। তাহলে এটা আমাদের কয়টা বাহু হলো, 1 2 3 4 5 6 6টা। তার মানে এটা আমাদের হলো কি একটা হেক্সাগন। এখন এই হেক্সাগনের একটা বিষয় মাথায় রাখবা, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর কোণার, এটা 4, এটা 5, এটা 6। আমরা ঠিক এভাবে মনে রাখবো নাম্বারিং করে যে আমাদের বামে সবসময় 1 নম্বর হবে। এখন 1 নম্বরে বসবে কি tan, মাথায় রাখবা 1 নম্বরে বসবে হচ্ছে tan, 2 নম্বরে বসবে হচ্ছে sin এবং 3 নম্বরে বসবে হচ্ছে cos। ঠিক এইভাবে মাথায় রাখতে হবে। তিনটা যদি কেউ মাথায় রাখতে পারে যে 1 নম্বরে tan, 2 নম্বরে sin, 3 নম্বরে cos, যদি কেউ মাথায় রাখতে পারে তাই হবে। এখন tan এর বিপরীত কি, যেহেতু tan এর বিপরীত cot, এখানে হচ্ছে কি cot বসিয়ে দিই। তারপরে sin এর বিপরীত কি, sin এর বিপরীত যেহেতু cosec, এটার ঠিক অপর পাশে যেটা আছে সেটা বসিয়ে দিই। এখন
আবার কজের বিপরীত হচ্ছে sec যেহেতু, তাহলে কজের বিপরীত পাশে যেটা আছে সেটা আমরা কি বসিয়ে দিই, এভাবে বসাইতে পারি। এখন যদি কেউ এভাবে মনে রাখতে না পারে, তাহলে একটা বিষয় লক্ষ্য করো যে এইখানে এই যে 1 নাম্বারকে সবসময় কি দিতে হবে, tan দিতে হবে। তো এইভাবে মনে রাখা যায় একটা ছন্দ দিয়ে, তাহার সাথে কইব কথা কোন সুখে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে তাহার সাথে, এই তাহারতে হবে কি tan, তাহারতে হবে কি tan। তারপর দেখো আমি বলছি যে এইখানে কিন্তু tan বসাইতে হবে 1 নম্বরে। তারপরে সাথেতে কি হবে, sin, এই যে সাথেতে কি হবে sin। তারপরে কইবতে হবে কি cos। তারপরে কথা, এখানে কিন্তু থ আছে, এজন্য কি হবে cot। তারপরে আছে কি কোণ, এটা হবে কি cos, এই কোণটা হবে কি cosec, সরি এই কোণটা হবে কি cosec। তারপরে সুখে, এটা হবে কি আমাদের এই যে sec, সুখে হবে কি sec। তাহলে এইভাবে আমরা হচ্ছে কি 6টা অনুপাত মনে রাখতে পারি যে আসলে তো 1 নাম্বারটা বসাবো কোথায়, সবচেয়ে বামে, সেটা বসাবো কোথায়, তাহাতে, tanটা বসাবো সবথেকে বামে। এইভাবে হচ্ছে কি আমরা ঘড়ির কাঁটার দিকে আসলে বসিয়ে দিব যে tan sin cos cot cosec sec। এভাবে বসানোর পরে আমরা মাঝখানে একটা কি বসাবো, 1 বসাবো। এখন আমরা বিপরীত অনুপাতগুলো জাস্ট যোগ করে দিব, এটার সাথে এটা যোগ করে দিলাম, এটার সাথে এটা যোগ করে দিলাম, এটার সাথে এটা যোগ করে দিলাম। এখন মজার ব্যাপার হচ্ছে, এখন দেখো আমরা যদি এটা সোজাসুজি কোন দিকে যাই, যেমন আমরা যদি এই দিকে যেতে চাই যে sin থিটা আমরা করেছি বইয়ে, sin থিটা, থিটা বা আলফা তুমি যাই যা খুশি তাই দিতে পারো এখন sin এর সাথে। এখন sin থিটা ইকুয়াল টু তারপরে দুইটার অনুপাত হবে, sin থিটা ইকুয়াল টু হবে কি 1 বাই হচ্ছে কি cosec থিটা। তাহলে 1 বাই হচ্ছে কি cosec থিটা, অনুপাত মানে কি ভাগ। তাহলে পরের দুইটার সাথে কি সম্পর্ক থাকবে, ভাগ সম্পর্ক। আবার দেখো আমি এটাও লিখতে পারি cosec থিটা ইকুয়াল টু, তাহলে লিখতে পারবো 1 বাই sin থিটা। আবার tan থিটা ইকুয়াল টু লিখতে পারবো 1 বাই cot থিটা। আবার cot থিটা ইকুয়াল টু লিখতে পারবো 1 বাই tan থিটা। আবার এখানে sec থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 বাই cos থিটা, এবং cos থিটা ইকুয়াল টু লিখতে পারবো কি 1 বাই sec থিটা। আমরা যদি এটা একটু দুইটা লিখি, তাহলে cos থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি 1 বাই হচ্ছে কি মানে cos থিটা ইকুয়াল টু কি তারপর দুইটা কি অনুপাত, তাহলে 1 বাই হবে কি sec থিটা, ঠিক আছে। আবার sec থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 বাই cos থিটা। আবার এখানে আমরা কি যে কোন একটা, এটা যদি ধরি cosec থিটা, cosec থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 বাই হচ্ছে কি sin থিটা। তাহলে 1 বাই হচ্ছে কি sin থিটা। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে এইভাবে আমরা সব মানে মোটামুটি অনেকগুলো অনুপাত আমরা এইভাবে বের করতে পারবো, অনেকগুলো সূত্রই হবে। আরেকটা ব্যাপার হচ্ছে শুধু যে এইভাবে গেলে হবে ব্যাপারটা এরকম না, আমরা যদি কোনাকুনি এভাবে যাই, তার মানে আমরা এটা লিখতে পারবো যে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে পরের দুইটার অনুপাত, sin থিটার পরে আছে কি cos থিটা। তাহলে হবে কি sin থিটা বাই হচ্ছে কি cos থিটা। আবার দেখো যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি তাও হবে কিন্তু, যেমন এখানে cot থিটা ইকুয়াল টু হবে কি cos থিটা বাই হচ্ছে কি sin থিটা। যেহেতু cot থিটা এর বিপরীত, তাহলে এটাও দেখিয়ে দিলাম। তাহলে লেখা যাবে হচ্ছে কি cos থিটা বাই হচ্ছে কি sin থিটা। তার মানে শুধু যে ঘড়ির কাঁটার দিকে গেলে হবে ব্যাপারটা এরকম না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলেও হবে। এখন তুমি এখানে sec ধরো, sec ধরে যদি ঘড়ির কাঁটার তুমি বিপরীত দিকে যাও, তাহলে হবে কি cosec থিটা বাই হচ্ছে cot থিটা। এখন যদি তুমি sec ধরে যদি এই দিকে যাও, তাহলে sec থিটা ইকুয়াল টু হবে কি tan থিটা প্লাস sin থিটা, সরি tan থিটা বাই হচ্ছে sin থিটা। তাহলে sec থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি tan থিটা, অর্থাৎ তারপরে দুইটা অনুপাত tan থিটা বাই হচ্ছে কি sin থিটা। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু একটা যাচাই করে দেখতে পারি আসলে মিলে কিনা। আমরা এটাই একটু যাচাই করে যদি দেখি আসলে মিলে কিনা। অনেকের মনে হয় সন্দেহ থাকে আসলে কি হলো। আচ্ছা, এখানে আমাদের ছিল হচ্ছে কি sec। আচ্ছা, এখন আমরা এটা যাচাই করে দেখতে পারি। আমরা কি জানি tan থিটা ইকুয়ালস টু হচ্ছে কি sin থিটা বাই cos থিটা, বইয়ের সূত্রেই আছে। এখন আমাদের এটা আছে কি sin থিটা। এখন sin থিটা নিচে কিছু না, এখানে 1 আছে। এখন এই দুইটা অনুপাত কি আকারে আছে, ভাগ আকারে আছে। এখন আমরা যদি এই দুইটা অনুপাতের মাঝখানে আমরা গুণ দিই, অর্থাৎ এখানে আমাদের আছে কি sin থিটা বাই হচ্ছে কি cos থিটা। এখন এখানে ভাগের জায়গায় আমরা যদি গুণ দিই, তাহলে এটা উল্টে গিয়ে হবে 1 বাই হচ্ছে কি sin থিটা। এখন sin থিটা কি কাটা যাবে, থাকবে 1 বাই কি cos থিটা। আর 1 বাই cos থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারবো কি পদের অনুপাত হচ্ছে কি আমাদের sec। তাহলে 1 বাই cos থিটা হচ্ছে sec থিটা। তাহলে দেখো আমাদের এই অনুপাতটা কিন্তু sec থিটাই হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে আমাদের এই সূত্রটা কি কারেক্ট।
তো এরকম আমাদের অনেক এমসিকিউ আসতে পারে। তো আসলে এই টেকনিকটা আসলে যে ওই একে একে করতে হবে ব্যাপারটা এরকম না, অবশ্যই সূত্র সবাইকে মুখস্থ করতে হবে, তারপরেও জানার সুবিধার্থে মজা পাওয়ার জন্য জাস্ট এটা দেওয়া। তবে অবশ্যই সবাইকে ত্রিকোণমিতিতে ভালো করতে হইলে সূত্র অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে।